ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সকল ধরনের তথ্য নিয়ে আমাদের প্রতি শুক্রবারের বিশেষ আয়োজন SSBCL এশিয়ান বিজনেসে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি জুনায়েদ তালুকদার। আমাদের আজকের বিষয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন লেজার মেডিকেল সেন্টারের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ঝুমু খান। আরও আছেন বারভিডার পরিচালক জনাব আসলাম সেরনিয়াবাদ, CIP ট্যাক্স কার্ড প্রাপ্ত। 7 হর্স সিমেন্টের CEO জনাব সালে মুজাহিদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রথমে আপু আপনার কাছে আসতে চাই, আপনি মাঝারি শিল্প উদ্যোক্তা হিসেবে আছেন, আপনি খুব সফল। তো আমরা জানতে চাই আপনার ব্যবসা সম্বন্ধে আপনি কিভাবে শুরু করেছেন এবং এখন কোন পর্যায়ে আছেন? আমি আমার ব্যবসাটা শুরু করেছি 2004 সালে। আমি MBBS করার পর অনেক দিন কাজ করেছি হলি ফ্যামিলি হসপিটালে। আর আমার পাশ করা হয়েছে ঢাকা মেডিকেল থেকে। তা ঢাকা মেডিকেলে ডার্মাটোলজিতে কাজ করার সুযোগ হয়েছে আমার, কিন্তু ওখানকার এক ধরনের টিপিক্যাল ট্রিটমেন্ট প্যাটার্ন আছে। হলি ফ্যামিলিটা আরেকটু মিডল ক্লাস পেশেন্টদের দেখা এই জাতীয় পরিসর। ঢাকা মেডিকেলে আসলে একটু নিম্নবিত্ত লোকজন আসে, নিম্ন মধ্যবিত্ত। তা যখন আমরা হরাইজনটা একটু চেঞ্জ করি তখনই দেখা যায় যে ট্রিটমেন্ট প্যাটার্নটা চেঞ্জ হয় এবং যে গ্রুপটা আসছে আমাদের কাছে ট্রিটমেন্টের তাদের সমস্যাগুলোও চেঞ্জ হতে থাকে। আমি দেখতাম যে মানুষ ওষুধ দিয়ে ট্রিটমেন্ট এটার জন্য আসছে, কিন্তু তারা আসলে যে রেজাল্টটা চায় সেটা অনেক বেশি অ্যাস্থেটিক। যেমন আমার ব্রণ হয়েছে, আমি ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম, ব্রণ সেরে গেল, কিন্তু তার এখন মেইন সমস্যা হচ্ছে ব্রণটার দাগটা যাচ্ছে না কেন। তা অনেক ক্ষেত্রে স্কার হয়ে যায়, সেটা ওষুধ দিয়ে সারানো যায় না। আরেকটা নতুন সমস্যা আমি ওখানে দেখা শুরু করলাম, সেটা হচ্ছে মেয়েদের আনওয়ান্টেড হেয়ার। এমন অপ্রীতিকর মানে মুখে লোম আসছে মহিলাদের, যেটা আগে আমি কখনো দেখি নাই। লোয়ার মিডল ক্লাস, ওই লোয়ার ক্লাস যেটা ঢাকা মেডিকেলের পেশেন্ট গ্রুপ, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আমি কখনোই দেখি নাই। এত পেশেন্ট ওখানে ভর্তি হয়, বাট সেখানে দেখা শুরু করলাম মিডল ক্লাস, আপার মিডল ক্লাস এই গ্রুপটায়। এবং এটা এত অস্বস্তিকর একটা সমস্যা, সবাই পার্লারে গিয়ে থ্রেট করে বা সন্দেহ তুলে ফেলে এরকম, কিন্তু এর কোনো সমাধান হচ্ছে না। সত্যি কথা, আমরা যখন 80s 90s স্টুডেন্ট ছিলাম, এখন আসলে মানুষ তো এখন অনেক সচেতন হচ্ছে, সুন্দর হওয়ার সবাই সুন্দর হতে চায়, কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আসলে আমরা সামাজিকভাবে দেখিনি তখন। কিন্তু আফটার 2000 আমি বলবো নতুন সমস্যা আসা শুরু করলো, এবং মেয়েরা যেহেতু অনেক বেশি প্রফেশনাল হচ্ছে, কাজের জন্য বাইরে যাচ্ছে, এগুলো কিন্তু রিয়েলি অস্বস্তিকর ব্যাপার। তখন ইন্টারনেটে সার্চ করতে করতে আমার লেজার সম্পর্কে আইডিয়া হলো, এবং আমরা ভাবলাম যে ওয়াই নট, আমরা এরকম অত্যাধুনিক টেকনোলজি কেন বাংলাদেশে আনছি না। তা বাংলাদেশে আমাদের যারা টিচার, যারা আমাদের পূর্বসূরি, তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে সমন্বয় করার চেষ্টা করলাম যে আমরা হাইটেক নিয়ে আসি বাংলাদেশে, কারণ এই জিনিসগুলো দরকার, কারণ মানুষ সমাধান চায়। ওনারা অনেক ক্ষেত্রেই আমাদেরকে বললেন যে এত এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, এত এক্সপেন্সিভ টেকনোলজি বাংলাদেশে চলবে না। তো সেই মুহূর্তে আমাদের মাথার মধ্যে ঢুকে গেল, তো আমার এবং আমার হাজব্যান্ড, আমরা যেহেতু ইয়াং ডক্টরস, আমরা আসলে এত কিছু চিন্তা করিনি যে ব্যবসা সফল হবে কি না, এই জিনিসটা এনে পরবর্তীতে আমরা কি বিপদে পড়তে পারবো, এসব কিন্তু আসলে মাথায় ছিল না। আপনারা শুরু করেছিলেন, এখন একটা ভালো পর্যায়ে যে আবার আপনার কাছে আসবো। আমি একটু আপনার কাছে আসতে চাই, আপনি গাড়ির ব্যবসা করছেন, বারভিটায় আছেন। আচ্ছা, আমরা তো জুলাই মাসে হচ্ছে সাধারণত বাজেট হয়, তারপরে যদি বাজেট হওয়ার পরে যে ট্যাক্স বাড়ানো কমানো যেটাই হোক, গাড়ির দাম সবসময় একই রকম থাকার কথা, আমরা সাধারণ জনগণ যেটা বুঝি, কিন্তু এটা প্রতি মাসে বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এটার পিছনে কারণ কি বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আসলে বাজেটটা জুলাই মাসে না, জুন মাসে হয়, তো প্রতি জুন মাসে, হ্যাঁ জুন মাসে হয়। তো আমাদের দেশের সিস্টেমটা হলো জুন মাসে যেদিনই বাজেট বক্তৃতা মাননীয় অর্থমন্ত্রী দিবে সংসদে, তারপর দিন থেকে ওই যে পণ্যগুলিতে দাম বেড়ে যায়, ওইটা পরের দিনই কার্যক্রম শুরু হয়ে যায়। তো এই আমাদের যে গাড়ির সেক্টরে একটু অন্য টাইপের ঝামেলা আছে, সেটা হলো আমাদের তো ডিউটি যেটা নির্ধারণ হয়, তারপরে এইটা রিকন্ডিশনের ক্ষেত্রে জাপানে প্রতি মাসে একটা ইয়েলো বুক বের হয়, যে বুক ভ্যালু দেখে
ওইটার যে ইএনএ আমরা প্রথম গাড়িটা পারচেস করি, ইএনটা থেকে পরে ডলারে নেওয়া হয়। তাই ইএন যে মাসে ডলারের বিপরীতে স্ট্রং হয়, তারপর ওই মাসে পরে দেখা যায় যে গাড়ির দাম বেড়ে যাচ্ছে। আবার ইএনটা যে মাসে ডলারের বিপরীতে লুজ হয়, দাম কমে যায়, তারপরে ডলারটা স্ট্রং হয়, তার পরবর্তী মাসে দেখা যাচ্ছে এইটা গাড়ির দাম বেড়ে যাচ্ছে। এই রকমের কিন্তু ডিফারেন্সটা হয়ে যাচ্ছে, এক মাসে কমতেছে বাড়তেছে ইএনের জন্য। দেখবেন আপনি গত 5 বছরে ইএন 70 পার ডলারের বিপরীতে 70 ইএন পাওয়া যেত, সেইটা দাম ইএনের কমতে কমতে 130 টাকা হয়ে গিয়েছিল গত কিছুদিন আগে। আবার এখন সেই ইএনটা আবার ব্যাক করে করে এখন 107-8 চলে। যেমন আমরা এই সমস্যা আমরাও বিভিন্ন সময় পড়ি, আমরা বিভিন্ন বাজেট বক্তৃতার আগে আমাদের সাথে যখন প্রাক বাজেট আলোচনা হয় এনবিআর সাথে, তখন আমরা বলি যে আমরা ফিক্সড ডিউটি চাই। মানে প্রতি বছরে এই যে সমস্যাটা, এইটা মানে প্রতিনিয়তই হচ্ছে ইএন এবং ডলারের ডিভ্যালুয়েশনের জন্য এই রকমের দাম কমছে বাড়ছে। আমরা চাচ্ছি যে ফিক্সড ডিউটি হোক, যেমন চিনির মধ্যে ফিক্সড ডিউটি আছে, স্ক্র্যাপের মধ্যে ফিক্সড ডিউটি আছে। আমাদের যদি ফিক্সড ডিউটি করে দেওয়া হয়, এদিকে এই সমস্যাটাও হবে না, অ্যাজ ওয়েল আস আরও একটা বড় ধরনের এখানে গ্যাপ হয়ে যায়। যেমন ইনভয়েস ভ্যালুর জন্য, ইনভয়েস ভ্যালুতে দেখা যাচ্ছে একটা প্রোবক্স আমরা জাপানি গাড়িটা কিনি হলো $3000, ওইটা $3000 দেওয়া যাচ্ছে না। একটা প্রাডো গাড়ি ওখানে কেনা হলো $40,000-45,000, ওইটা আবার এইভাবে দেওয়া যাচ্ছে না। এই সমন্বয় করতে গিয়া একটা প্রবক্সের সাথে একটা প্রাডো গাড়ি সমন্বয় করতে গিয়া এই জটিলতাগুলি হয়। এই জন্য আমরা এই গত 4 দিন আগে আমাদের সাথে এনবিআর সাথে মিটিং ছিল, আমরা বলেছি যে আমরা 3-4টা ব্যাপারে আমরা প্রস্তাব রেখেছি। এর মধ্যে একটা হলো হাইব্রিড। আমরা এই দেশে আমরা অনেক পিছিয়ে আছি, হাইব্রিডটা চালু করা উচিত। সারা পৃথিবীতে এখন যত গাড়ি বের হচ্ছে তার 70% গাড়ি হলো হাইব্রিড। আর এবং এটাতে জ্বালানি খরচ অনেক কম, জ্বালানি খরচ কম, পরিবেশ বান্ধব। তারপরে আপনার ঢাকা শহর যানজট অনেক কমে। আপনি দেখেন যে যেখানে পেট্রোল পাম্প আছে, সিএনজি পাম্প স্টেশন, ওখানে লম্বা একটা সিরিয়াল দিয়া বসে থাকে গাড়িগুলি, সারাদিন শেষ। ওখানে ড্রাইভারেরও কষ্ট, গাড়িওয়ালারও কষ্ট, এবং যারা মানে রাস্তা দিয়ে পাস করতেছে তাদেরও কষ্ট। আর আপনি হাইব্রিড গাড়ি হলে 1 লিটার তেলে মিনিমাম 40-50 কিলোমিটার যাবে। 40-50 কিলোমিটার 1 লিটার অকটেন না ডিজেল? এটা অকটেনের গাড়ি। আচ্ছা, অকটেন। পাশাপাশি আমরা ডিজেল গাড়িটাও, আপনি যেটা বললেন, জি, আমরা আবার কথা বলবো এই বিষয়ে, আপনার সঙ্গে বিস্তারিত জানবো। আমি একটু সালেহ মুজাহিদ ভাইয়ের কাছে আসতে চাই। আপনি সিমেন্ট শিল্পের সঙ্গে আছেন, তো আপনি যদি সিমেন্ট শিল্পে এখন কেমন যাচ্ছে, কি রকম অবস্থায় আছেন আপনারা যদি একটু বিস্তারিত বলেন। এমনি ওভারঅল সিমেন্ট শিল্প বাংলাদেশে ভালো করছে। আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালস যেগুলোই আছে সেগুলো ভালো করছে। প্রতিনিয়ত তো বড় বড় হাই রাইজ বিল্ডিং হচ্ছে এখন ঢাকা শহর থেকে শুরু করে শুধু হাই রাইজ বিল্ডিং ইস্যু না, ইস্যুটা হলো আপনার মানে গভর্নমেন্ট যেভাবে তার ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ে যে স্পেন্ডিং করছে, তার ফলে আপনার এই বিল্ডিং ম্যাটেরিয়ালের প্রোডাক্টগুলোর দিনকে দিন আপনার ডিমান্ড বাড়তেছে। কিন্তু যেগুলো প্রজেক্টেড সামনে যেগুলো আসবে সেইটার আশায় সবাই তাদের ক্যাপাসিটি বাড়িয়ে বসে আছে, কিন্তু সেই অনুযায়ী বিজনেস এখনও হচ্ছে না। যেহেতু আপনার পদ্মা ব্রিজের 30% কাজও হয়নি, বাকি যেগুলো আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্লাস অন্যান্য মেট্রো রেল, এগুলো এখনও শুরু হয়নি। কাজে এখনও সামনে অনেক দূর যাওয়ার আছে। আর বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আমরা নতুন ইন্ডাস্ট্রি করব, কিছু প্রবলেম আছে। যেমন ধরেন যে আপনার ইউটিলিটিস যেগুলো আছে সেগুলোর অ্যাভেলেবিলিটির এক ধরনের প্রবলেম আছে, এবং মানে রেগুলেটরি যে ইস্যুসগুলো আছে যেগুলো ওনারা বলছিলেন, আমাদের ক্ষেত্রে আমরা একই ধরনের প্রবলেম ফেস করি, মানে কিছুটা একটু ডিফারেন্ট মোডালিটি নিয়ে। যেমন আমরা অ্যাডভান্স ভ্যাট পে করি, এবং সেটার যে বেস দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড মার্কেটে কিছুটা হলো র ম্যাটেরিয়ালের দাম কমেছিল, কিন্তু বাংলাদেশে বেস প্রাইসটা ওই আগের প্রাইসে ধরে বসে আছে। ফলে যেই ভ্যাটটা আমাদেরকে দিতে হচ্ছে সেটা হায়ার প্রাইসে পড়ে, এবং ভ্যাট দিতে হচ্ছিল একদম উচ্ছে। আমার অনেক ধরনের ওয়েস্টেজ আছে, সেই ওয়েস্টেজগুলো কোনো রকম ক্যালকুলেশনে আসে না। ফলশ্রুতিতে এক ধরনের মানে অসুবিধার মধ্যে তো আমরা সবসময়ই পড়ি। আর বেসিক্যালি আপনি যদি বলেন ওভারঅল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ সেরকম আশাপ্রদ না। হয়তো স্পেসিফিক এই বিল্ডিং ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রিগুলো বড় হচ্ছে, কিন্তু অন্যান্যগুলো সেরকম বাড়ছে না, কারণ অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম আছে, যেই কারণে। ভাই, আমরা এই বিষয়ে আবার এসে আপনার সঙ্গে কথা বলবো। আমরা একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিব। প্রিয় দর্শক, SSBCL এশিয়ান বিজনেসে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত এসএসবিসিএল এশিয়ান বিজনেসে। আমরা কথা বলছিলাম ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে। আপু, আবার আপনার কাছে আসতে চাই। জুলাইতে হচ্ছে আমাদের নতুন ভ্যাট আইনে আমরা যাচ্ছি, তো এই বিষয়ে ব্যবসায়ীরা অনেকেই অনেক শঙ্কার মধ্যে আছে। তো আপনি যদি ভ্যাট নিয়ে একটু কিছু বলেন। না, শঙ্কাটা তো আমাদেরও আছে, কারণ 15% ভ্যাট এটা আসলে একটা বড় রকমের ফিগার। ভ্যাট আসলে আমরা শুরু থেকেই দিচ্ছি। আমাদের যারা ক্লায়েন্ট, একটা সময় ছিল যে তারা ভ্যাটটা দিত। গত 3-4 বছর ধরে আমরা প্রতিষ্ঠান থেকে ভ্যাটটা দিচ্ছি, মানে ক্লায়েন্টদের আর ভ্যাটটা দিতে হয় না, আমরা প্রতিষ্ঠান থেকে দেই। আপনার নিজের প্রতিষ্ঠান থেকে আপনি দিচ্ছেন? আপনি কি যখন পেমেন্টটা হচ্ছে তখন আপনি ভ্যাটটা নিচ্ছেন না ক্লায়েন্টের কাছ থেকে? না, ক্লায়েন্টের কাছ থেকে নিচ্ছি না, আমরা প্রতিষ্ঠান থেকে দিচ্ছি। জি জি জি, বুঝতে পারছি। ভাইয়া, আপনি যদি একটু বলেন, অ্যাসেটের উপর একটা সারচার্জ বিষয়ে কথা আছে আর কি। তো সারচার্জ বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত বলেন। এ নিয়েও ব্যবসায়ীরা অনেক সময় অনেক কথাবার্তা বলে, ওনারা উদ্বিগ্ন। আপনি যদি বারবিটার কথা আমি একটু ছোট ছোট করে দুইটা টাচ দেই। সেটা হলো, এর প্রথম আমরা যেটা শুরু করছিলাম ক্ষুদ্র ঋণ, আমাদের দেশে আসলে যে পরিমাণে ব্যাংকের ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট নিয়ে ব্যবসা করা কিন্তু এখন সো টাফ। এটা সমস্ত ব্যবসায়ী মহল থেকে বিভিন্ন সময় বলা হয়েছিল যে ইন্টারেস্টটা কমাবার জন্য সিঙ্গেল ডিজিটে। ইনফ্যাক্ট দেখেন, যারা ছোট ছোট ব্যবসা করে তাদের কিন্তু পড়ে যাচ্ছে প্রায় 12-13-14% ইন্টারেস্ট দিয়ে ব্যবসা করতে হয়, যেটা করে যারা ছোট ব্যবসা তারা কোনোদিনও আগাতে পারে না। আর বড় ব্যবসায়িকদের অবস্থা তো আরও খারাপ হয়ে যাচ্ছে ডে বাই ডে। সব একটা বাবেলের মতন, মানে একটা বেলুনের মতন সব বাতাস হয়ে যাচ্ছে। বেলুন মানে লোন নিয়ে নিয়ে সব ব্যবসা করছে, একটা সময় দেখা যাবে কিছুই নাই, সব লোন চলে যাচ্ছে। আর সেকেন্ড থিং, যেটা আপনি ভ্যাটও বললেন, যে ভ্যাটের গভর্নমেন্ট যে উদ্যোগটা নিয়েছে, হয়তো বা এখন আমাদের দেখা যাচ্ছে যে সাময়িক জটিল হতে পারে। আমার মনে হয় এইটা আরও ইজি হয়ে যেতে পারে আমাদের জন্য। সেটা হলো, আমরা যখন কোনো কিছুই দিচ্ছি, ভ্যাট দেই, ট্যাক্স দেই, এইটা কিন্তু আমরা যারা ব্যবসা করি এটা কিন্তু পরোক্ষভাবে হয়ে যাচ্ছে আলটিমেটলি। ইনফ্যাক্ট আমি যেটা মনে করি, অনেকে মনে করবে এই জিনিসটা আমার সাথে দ্বিমত নাও হতে পারে। আমি যদি একটা পণ্য সেল করি আপনার কাছে, যখন গভর্নমেন্ট আমাকে ওইটার উপরে ভ্যাট বসাই দেবে, আমি তখন ওই যে কিনবে তার উপরেই কিন্তু আমি ওইটা ওখান থেকে নিয়ে চলে যাবে। তাই যার জন্য গভর্নমেন্ট যেটা উদ্যোগ নিয়েছে, এইটা আমার মনে হয় ভ্যাট করুক, নিয়ে কিন্তু এইটা জায়গাটা আরেকটু ছোটো করে দেখুক। মনে করেন সে 15% আছে, এই জায়গাটা একটু কমাই নিয়ে আসুক। আলটিমেটলি কিন্তু আমিও যখন এক জায়গায় ক্রেতা হচ্ছি আমিও দিচ্ছি, আমি যখন আর এক জায়গাতে কাউকে বিক্রি করতেছি সেও আমার কাছে দিচ্ছে। ইনফ্যাক্ট কিন্তু এইটা একটা ঘুরে ঘুরে যাচ্ছে। আর যেটা আপনি বলতেছিলেন সারচার্জ, এইটা আমাদের একটা মহা সমস্যা। এই সারচার্জটা হলো, আমাদের যে ফাইলগুলিতে হওয়া মানে 2 কোটি টাকা পর্যন্ত অ্যাসেট আছে, তাদের কোনো সারচার্জ দিতে হয় না। 2 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত 10% সারচার্জ, 10 কোটি থেকে 15% পর্যন্ত 15% সারচার্জ, 15 থেকে 20% হলো 20% সারচার্জ। তারপর 20% থেকে 25% সারচার্জ হলো যাদের 20 কোটি টাকার উপরে ইনকাম আছে ফাইলে। এখন দেখা যাচ্ছে আমরা যখন একটা অ্যাসেট কিনি, আমরা যে কোনো গাড়ি কিনি, বাড়ি কিনি, সব অ্যাসেটটাই কিন্তু প্রথমে আমাদের হোয়াইট মানি না থাকলে আমরা তো কিনতে পারি না। আমরা ওই অ্যাসেটটা তো কিনতেছি হোয়াইট মানি দিয়ে, ওই সময় ট্যাক্স দিয়ে আসছি। আবার যখন কিনলাম তখনও কিন্তু ওখানে মানে একটা জমি আপনি রেজিস্ট্রি করলেন, ওখানে 12% কিন্তু আপনার ইনকাম ট্যাক্স। কিন্তু আমরা যদি না দেই তাহলে গভর্নমেন্ট উন্নতি করবে কিভাবে? গভর্নমেন্ট তো আমাদের ট্যাক্স নিয়েই দেশের উন্নতি করবে, রাস্তাঘাট করবে। এইখানে আমার বলার কিছু আছে, মানে আমি কিন্তু বলতেছি না যে দেওয়া যাবে না, আমি কিন্তু এই জায়গাটা আমি কিন্তু ট্যাক্স দেই। আমি গত 4 বার সেটা করতে হয়েছে, কিন্তু আমি ট্যাক্স দেওয়ার পক্ষের মানুষ। বাট সিস্টেমটা একটু আমার কাছে মনে হচ্ছে এইটা একটু গভর্নমেন্টের এই জায়গাটা একটু সরে আসা উচিত। এই জায়গাটা, এই আইনটাই আমার মনে হয় সঠিক হচ্ছে না। কারণ হলো, একই জিনিস আমি যখন কিনলাম, আমি একটা অ্যাসেট কিনলাম, জমি কিনলাম, 12% ট্যাক্স দিয়ে আমি ওই জমিটা কিনে নিয়ে আসলাম। এরপরে যখন আমি ফাইলে দেখালাম, তখন আমার ওই জমিটার উপরে আবার যখন বছরের শেষে রিটার্ন দাখিল করলাম, ওর উপরে আমার ফাইলে যদি 25 কোটি টাকার উপরে হয়, আমার 25% সারচার্জ দিয়ে আমার জমা দিতে হচ্ছে। তো এখন একই জিনিসের উপরে কিন্তু 3 বার চার্জ হয়ে যাচ্ছে। জি, আসলাম ভাই, আপনার কাছে আবার আসবো। আপনি একটু অ্যাড করতে চাচ্ছিলেন? বেসিক্যালি আপনার ভ্যাট ট্যাক্স এগুলোর মানে উনি যেটা বলছিলেন যে ভ্যাট গভর্নমেন্ট কম নিলে পারে। এখন মানে আমি যেহেতু বৃহৎ ইন্ডাস্ট্রিতে আছি, আমরা যারা বড় ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদেরকে গভর্নমেন্ট ধরতে পারে ভালো রকম, যেই কারণে আমাদের কাছ থেকে ভ্যাট ট্যাক্স একদম খোড়ায় গন্ডায় আদায় করে নেয়। আপনি যদি ট্যাক্সের ব্যাপারটা বলেন, যে নেইবারিং কান্ট্রিজগুলোর তুলনায় আমরা অনেক বেশি কর্পোরেট ট্যাক্স দিই, ভ্যাটের ইয়েটাও বেশি। কেন বেশি? ভ্যাটটা আপনার আমাদের আওতাটা তো বড় না, লিমিটেড মানে রিসোর্সেস। গভর্নমেন্টের কাছে আমরা হলাম রিসোর্স, ভ্যাট দেওয়ার রিসোর্স। তো
আওতাটা থেকে যদি একটু বড় করা যায় তাহলে কিন্তু আপনার এই এত পরিমাণে না নিলেও আপনার পুরোটুকুর থেকে তারা নিতে পারে। আর বেসিক্যালি গভর্নমেন্টের আয়ের খাত কোনটা? আয়ের খাত হলো বেসিক্যালি চেষ্টা করছে সেটা আয়ের খাত একটু বলি, আপনি একটু বলি, আপনি পরে বললেন। জিনিসটা হলো গভর্নমেন্টের আয়ের খাত হলো ভ্যাট, আবগারি শুল্ক, ইম্পোর্টের পরে যে শুল্ক এবং ট্যাক্স, এই তিনটেই হলো গভর্নমেন্টের ইনকাম সোর্সেস, যেটা দিয়ে গভর্নমেন্ট তার এক্সপেন্ডিচারগুলো মিট করে। কিন্তু আপনি দেখেন গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বেড়েছে কি পরিমাণ, যেটা অনুৎপাদনশীল খাতে। কিসে? গভর্নমেন্ট এমপ্লয়ীদের বেতন কিভাবে বাড়িয়েছে সেটা দেখেন। আপনি দেখেন যে সামরিক খাতে, সামরিক ওদের ভাতা এটা সেটা এইসব জায়গায় গভর্নমেন্ট তাদের বাড়িয়েছে। কিন্তু যেই খাতগুলোতে দরকার ছিল, যেমন বৃত্তিমূলক প্রশিক্ষণ, তারপরে আপনার যেমন ধরেন যে সামাজিক সুরক্ষা, এই খাতগুলোতে যাতে ইনকাম জেনারেশন হয় গ্রেটার পপুলেশনের মধ্যে, সেই খাতগুলোতে গভর্নমেন্ট খুব একটা সালেহ ভাই, আমাদের আবার একটা ব্রেকের সময় হয়েছে, আমরা একটা ব্রেক নিচ্ছি। প্রিয় দর্শক, এসএসবিসিএল এশিয়ান বিজনেসে নিচ্ছি আরও একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন।